আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে বিভিন্ন পিজি কোর্সে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছি। তো আজকে আমরা এই ভিডিওতে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে বিভিন্ন পিজি কোর্সে ভর্তি সম্পর্কিত যাবতীয় ইনফরমেশন জেনে নেব, যেগুলি তোমাদের ভর্তির জন্য একান্তভাবে জানা প্রয়োজন। অর্থাৎ এখানে পিজিতে কোন কোন কোর্স অ্যাভেলেবেল আছে, সেই সমস্ত কোর্সগুলিতে আবেদন করার জন্য তোমাদের মিনিমাম কি যোগ্যতার প্রয়োজন, কোন কোন সালে গ্র্যাজুয়েশন ডিগ্রি পাস করে এখানে আবেদন করা যাবে, কোন বিষয়ে কত করে সিট সংখ্যা আছে, কোন বিষয়ে ফি স্ট্রাকচার কত, ভর্তির সিলেকশন প্রসিডিওর কি আছে, ভর্তির গুরুত্বপূর্ণ ডেটগুলি কি কি আছে এবং কোথা থেকে তোমাদের ভর্তির জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে, সমস্ত কিছুই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। তার জন্য ইউনিভার্সিটি থেকে প্রকাশিত প্রসপেক্টাসগুলির দিকে চলে যাব। তো আমরা সেই প্রসপেক্টাসগুলির দিকে চলে এসেছি। তো প্রথমে আমরা দেখে নেব যে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে পিজিতে কোন কোন কোর্স অ্যাভেলেবেল আছে, অর্থাৎ এখানে কোন কোন কোর্সে ভর্তির জন্য আবেদন করা যাবে। তো প্রথমে আমরা ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড কমার্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলি অ্যাভেলেবেল আছে সেগুলি দেখে নেব। তো সেই সমস্ত কোর্সগুলি হচ্ছে বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, নেপালি, হিস্ট্রি, ফিলোসফি, কমার্স, সোশ্যোলজি, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স, তারপর হচ্ছে বিএলআইসি অর্থাৎ ব্যাচেলর অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, তারপর হচ্ছে এমএলআইসি অর্থাৎ মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, তারপর হচ্ছে এলএলএম স্পেশালাইজেশন হচ্ছে পাবলিক লতে, তারপর হচ্ছে স্ট্র্যাটেজিক অ্যান্ড এরিয়াল স্টাডিজ, রুরাল ডেভেলপমেন্ট, এডুকেশন, তারপর হচ্ছে ওমেন স্টাডিজ, তারপর হচ্ছে সংস্কৃত, তারপর হচ্ছে মাস কমিউনিকেশন এবং এমবিবিএ। তো এই সমস্ত কোর্সগুলি ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড কমার্সের মধ্যে অ্যাভেলেবেল আছে। এবার আমরা দেখবো যে ফ্যাকাল্টি অফ সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলি অ্যাভেলেবেল আছে সেগুলি আমরা দেখে নেব। তো সেই সমস্ত কোর্সগুলি হচ্ছে অ্যানথ্রোপোলজি, অ্যাপ্লাইড জিওলজি, বোটানি, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, এমসিএ অর্থাৎ মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, জিওগ্রাফি অ্যান্ড অ্যাপ্লাইড জিওগ্রাফি, ম্যাথামেটিক্স, ফিজিক্স, জুওলজি। তারপরে আছে তোমাদের বায়ো ইনফরমেটিক্স, বায়োটেকনোলজি, ফুড টেকনোলজি, মাইক্রোবায়োলজি, মাস্টার অফ ফার্মেসি অর্থাৎ হচ্ছে এম ফার্ম, তারপর হচ্ছে টি সায়েন্স, তারপরে হচ্ছে এমটেক। তো এই সমস্ত কোর্সগুলি ফ্যাকাল্টি অফ সায়েন্সের মধ্যে অ্যাভেলেবেল আছে। এবার আমরা দেখবো যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে, অর্থাৎ মিনিমাম কত যোগ্যতা হলে এখানকার বিভিন্ন পিজি কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করা যাবে। তো বিভিন্ন বিষয়ের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখার আগে প্রথমে আমরা জেনে নেবো যে এখানে আবেদন করার জন্য তোমাদের মিনিমাম কত পার্সেন্টেজের প্রয়োজন। তো তোমাদের এখানে জানিয়ে রাখি যে এখানে আমরা যখন এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলি দেখবো, তখন যেখানে যেখানে আমরা কোনো পার্সেন্টেজ মেনশন করব না, সেই সমস্ত কোর্সগুলিতে আবেদন করার জন্য তোমাদের কোনো প্রকার মিনিমাম পার্সেন্টেজের প্রয়োজন নেই। অর্থাৎ সেই কোর্সে আবেদন করার জন্য যে মিনিমাম কোয়ালিফিকেশন বা ডিগ্রিটার প্রয়োজন, কেবলমাত্র তোমার সেই মিনিমাম কোয়ালিফিকেশন বা ডিগ্রিটা থাকলে আবেদন করতে পারবে। তোমার যাই পার্সেন্টেজ থাকো তুমি আবেদন করতে পারবে। এবং যেখানে যেখানে আমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলার সময় একটি নির্দিষ্ট পার্সেন্টেজ মেনশন করব, সেখানে তোমাকে সেই নির্দিষ্ট পার্সেন্টেজ থাকতে হবে, তবে তুমি সেখানে আবেদন করতে পারবে। তো এবার আমরা এক এক করে সমস্ত বিষয়ের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলি দেখে নেব। তো প্রথমে আমরা ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড কমার্সের মধ্যে যে সমস্ত বিষয়গুলি আছে তাদের জন্য প্রয়োজনীয় এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলি দেখে নেব। তো আমাদের প্রথম বিষয় হচ্ছে বেঙ্গলি। তো বেঙ্গলিতে আবেদন করার জন্য বেঙ্গলিতে অনার্স বা মেজর ডিগ্রি লাগবে। তারপর ইকোনমিক্সে আবেদন করার জন্য ইকোনমিক্সে মেজর বা অনার্স ডিগ্রি লাগবে। ফিলোসফিতে আবেদন করার জন্য ফিলোসফিতে অনার্স বা মেজর ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। হিস্ট্রির জন্য হিস্ট্রিতে অনার্স বা মেজর ডিগ্রি লাগবে। ইংলিশের জন্য ইংলিশে অনার্স বা মেজর ডিগ্রি লাগবে। তারপর যে এমকমে আবেদন করার জন্য তোমাকে বিকম অনার্স ডিগ্রি লাগবে। এবং নিচে দেখো কিছু বিষয় বলা হয়েছে, এই সমস্ত বিষয়গুলির মধ্যে যে কোনো চারটি বিষয় তোমাকে বিকম অনার্স পড়ার সময় বিএসসি পেপার হিসাবে পড়তে হবে। তো সেই সমস্ত পেপারগুলি কি কি, সেগুলো হচ্ছে ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স, তারপর হচ্ছে অ্যাডভার্টাইজিং, তারপর হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, তারপর হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রিলেশন অ্যান্ড লেবার ল, তারপর হচ্ছে কম্পিউটারাইজ অ্যাকাউন্টিং অ্যান্ড সিস্টেম, তারপর হচ্ছে ফান্ডামেন্টাল অফ ইনভেস্টমেন্ট, তারপর হচ্ছে ফাইন্যান্সিয়াল মার্কেট ইনস্টিটিউশন, ফাইন্যান্সিয়াল সার্ভিস, বিজনেস রিসার্চ মেথডস অ্যান্ড প্রজেক্ট অফ। তো এই সমস্ত বিষয়গুলির মধ্যে যে কোনো চারটি বিষয় তোমাকে ডিএসসি পেপার হিসাবে পড়তে হবে বিকম অনার্স করার সময়। তারপর হচ্ছে নেপালিতে আবেদন করার জন্য তোমাকে নেপালিতে অনার্স বা মেজর ডিগ্রি লাগবে। হিন্দির জন্য তোমাকে হিন্দিতে অনার্স বা মেজর ডিগ্রি লাগবে। তারপর হচ্ছে সোশ্যালজির জন্য তোমাকে সোশ্যালজিতে অনার্স বা মেজর ডিগ্রি লাগবে। তারপর হচ্ছে পলিটিক্যাল সায়েন্সে আবেদন করার জন্য তোমাকে পলিটিক্যাল সায়েন্সে অনার্স বা মেজর ডিগ্রি লাগবে। তারপর হচ্ছে রুরাল ডেভেলপমেন্টে আবেদন করার জন্য তোমাকে রুরাল ডেভেলপমেন্টে অনার্স বা মেজর ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। অথবা যদি তোমার যে কোনো বিষয়ে যদি তোমার বিএ, বিএসসি বা বিকম অনার্স ডিগ্রি থাকে এবং তার সঙ্গে সঙ্গে যদি তোমার পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ডিগ্রি করা থাকে রুরাল ডেভেলপমেন্টে, তবুও তুমি এখানে রুরাল ডেভেলপমেন্টের জন্য আবেদন করতে পারবে। অথবা যদি তোমার কেবলমাত্র যে কোনো বিষয়ে যদি তোমার বিএ, বিএসসি, বিকম বা বিবিএ বা বিসিএ এই সমস্ত বিষয়ের উপর যদি তোমার অনার্স বা মেজর ডিগ্রি থাকে যে কোনো বিষয়ের উপর, তবুও তুমি এখানে রুরাল ডেভেলপমেন্টের জন্য আবেদন করতে পারবে। তারপর হচ্ছে স্ট্র্যাটেজিক অ্যান্ড এরিয়াল স্টাডিজে আবেদন করার জন্য তোমাকে হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, জিওগ্রাফি, ইকোনমিক্স, সোশ্যালজি, অ্যানথ্রোপোলজি, ডিফেন্স স্টাডিজ, স্ট্র্যাটেজিক অ্যান্ড এরিয়াল স্টাডিজ এই সমস্ত বিষয়ের উপর যদি তোমার অনার্স বা মেজর ডিগ্রি থাকে, তাহলে তুমি এখানে এই বিষয়ের জন্য আবেদন করতে পারবে।
তারপর হচ্ছে এডুকেশনে আবেদন করার জন্য তোমাকে এডুকেশনে অনার্স বা মেজর ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। অথবা যদি তোমার যে কোনো বিষয়ে যদি তোমার অনার্স গ্র্যাজুয়েশন ডিগ্রি অথবা মেজর ডিগ্রি থাকে, অর্থাৎ সায়েন্স, আর্টস, কমার্সের মধ্যে যে কোনো বিষয়ে যদি তোমার অনার্স গ্র্যাজুয়েশন ডিগ্রি অথবা মেজর গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকে এবং তার সঙ্গে সঙ্গে যদি তোমার বিএড ডিগ্রিটা করা থাকে এবং সেই বিএড ডিগ্রিতে যদি মিনিমাম 60% যদি মার্কস থাকে জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টদের, তাহলে তোমরা এখানে এডুকেশন আবেদন করতে পারবে। এবং যারা এসসি, এসটি এবং পিডাব্লিউডি ক্যাটাগরি স্টুডেন্ট হবে তারা এখানে বিএড এর পার্সেন্টেজের ক্ষেত্রে 5% পর্যন্ত মার্কসের ছাড় পেয়ে যাবে। পরবর্তী বিষয় হচ্ছে ওমেন স্টাডিজ। তো এতে আবেদন করার জন্য তোমাদের যে কোনো সায়েন্স এবং টেকনোলজি বিষয়ে অনার্স ডিগ্রি অথবা মেজর ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। অর্থাৎ সায়েন্সের যে কোনো বিষয় অথবা টেকনোলজির যে কোনো বিষয়ে অনার্স বা মেজর ডিগ্রি থাকলে এখানে ওমেন স্টাডিজে আবেদন করা যাবে। তারপর হচ্ছে সংস্কৃতে আবেদন করার জন্য তোমাকে সংস্কৃতে অনার্স বা মেজর ডিগ্রি লাগবে। তারপর হচ্ছে মাস কমিউনিকেশনে আবেদন করার জন্য যে কোনো ডিসিপ্লিনে অনার্স গ্র্যাজুয়েশন ডিগ্রি অথবা মেজর গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। অর্থাৎ সায়েন্স, আর্টস, কমার্সের মধ্যে যে কোনো বিষয়ে যদি তোমার অনার্স গ্র্যাজুয়েশন ডিগ্রি অথবা মেজর গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকে তাহলে তুমি এখানে মাস কমিউনিকেশনের জন্য আবেদন করতে পারবে। তারপর হচ্ছে এলএলএম এ আবেদন করার জন্য তোমাকে ব্যাচেলর অফ ল ডিগ্রিতে অর্থাৎ 3 বছরের এলএলবি তে অথবা ইন্টিগ্রেটেড 5 বছরের এলএলবি তে অথবা 5 বছরের ইন্টিগ্রেটেড এলএলবি অনার্সে মিনিমাম 50% মার্কস থাকলে এখানে আবেদন করা যাবে। যারা এসসি, এসটি এবং পিডাব্লিউডি ক্যাটাগরি স্টুডেন্ট হবে তারা এখানে মার্কসের ক্ষেত্রে 5% পর্যন্ত মার্কসের ছাড় পেয়ে যাবে। তারপর হচ্ছে ব্যাচেলর অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স অর্থাৎ হচ্ছে বিএলআইসি কোর্সে আবেদন করার জন্য তোমার যে কোনো স্ট্রিমে যদি পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি অথবা অনার্স গ্র্যাজুয়েশন ডিগ্রি অথবা জেনারেল গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকে তবুও তুমি এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ সায়েন্স, আর্টস, কমার্সের মধ্যে যে কোনো বিষয়ে যদি তোমার পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি অথবা অনার্স গ্র্যাজুয়েশন ডিগ্রি অথবা জেনারেল গ্র্যাজুয়েটও যদি তুমি হয়ে থাকো তবুও তুমি এখানে বিএলআইসি কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবে। তারপর হচ্ছে মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স অর্থাৎ হচ্ছে এমএলআইসি কোর্সে আবেদন করার জন্য যে কোনো স্ট্রিমে যদি তোমার পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি অথবা অনার্স গ্র্যাজুয়েশন ডিগ্রি অথবা জেনারেল গ্র্যাজুয়েটও যদি হয়ে থাকে, অর্থাৎ সায়েন্স, আর্টস, কমার্সের মধ্যে যে কোনো বিষয়ে যদি তোমার পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অথবা অনার্স গ্র্যাজুয়েশন ডিগ্রি অথবা যদি জেনারেল গ্র্যাজুয়েট ডিগ্রিও যদি করে থাকো এবং তার সঙ্গে সঙ্গে যদি তোমার ব্যাচেলর অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স অর্থাৎ বিএলআইএসসি এই ডিগ্রিটা থাকে তাহলে তুমি এখানে এমএলআইসি কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবে। এবার আমরা দেখবো যে ফ্যাকাল্টি অফ সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলি আছে তাতে আবেদন করার জন্য তোমাদের কি যোগ্যতার প্রয়োজন। তো আমাদের প্রথম বিষয় হচ্ছে অ্যানথ্রোপোলজি। তো অ্যানথ্রোপোলজিতে আবেদন করার জন্য তোমাকে সোশ্যালজি অথবা জিওগ্রাফি অথবা জুওলজি অথবা বোটানি অথবা ফিজিক্স অথবা কেমিস্ট্রিতে যদি অনার্স গ্র্যাজুয়েশন ডিগ্রি অথবা মেজর গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকে তাহলে তুমি এখানে অ্যানথ্রোপোলজিতে আবেদন করতে পারবে। তারপর যে অ্যাপ্লাইড জিওলজিতে আবেদন করার জন্য তোমাকে জিওলজি অথবা অ্যাপ্লাইড জিওলজিতে অনার্স গ্র্যাজুয়েশন ডিগ্রি অথবা মেজর গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলে এখানে আবেদন করা যাবে। তারপর যে বোটানিতে আবেদন করার জন্য তোমাকে বোটানিতে অনার্স বা মেজর ডিগ্রি লাগবে। তারপর যে কেমিস্ট্রিতে আবেদন করার জন্য তোমাকে কেমিস্ট্রিতে অনার্স গ্র্যাজুয়েশন ডিগ্রি অথবা মেজর ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। তারপর হচ্ছে কম্পিউটার সায়েন্সে আবেদন করার জন্য তোমাকে কম্পিউটার সায়েন্সে বিএসসি অনার্স বা মেজর ডিগ্রি লাগবে অথবা ইনফরমেশন টেকনোলজিতে বিএসসি অনার্স বা মেজর ডিগ্রি লাগবে অথবা বিসিএ অনার্স বা মেজর ডিগ্রি লাগবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাকে 12-এ পিওর সায়েন্স নিয়ে পড়তে হবে, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স এই বিষয়গুলি তোমাকে 12-এ পড়ে থাকতে হবে। তারপর হচ্ছে জিওগ্রাফি অ্যান্ড অ্যাপ্লাইড জিওগ্রাফিতে আবেদন করার জন্য তোমাকে জিওগ্রাফিতে অনার্স বা মেজর ডিগ্রি লাগবে। তারপর হচ্ছে ম্যাথামেটিক্সের জন্য তোমাকে ম্যাথামেটিক্সে অনার্স বা মেজর ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। ফিজিক্সের জন্য তোমাকে ফিজিক্সে অনার্স গ্র্যাজুয়েট অথবা মেজর ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। জিওলজির জন্য তোমাকে জিওলজিতে অনার্স বা মেজর ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। তারপর হচ্ছে এমসি অর্থাৎ মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশনে আবেদন করার জন্য তোমাকে বিসি অর্থাৎ ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন অথবা কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশন টেকনোলজি বা এই সমস্ত বিষয়গুলির সঙ্গে সম্পর্কযুক্ত কোনো বিষয় যদি বিএসসি ডিগ্রি থাকে অথবা যদি তোমার কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন টেকনোলজি অথবা এই সমস্ত বিষয়গুলির সঙ্গে সম্পর্কযুক্ত কোনো বিষয় যদি তোমার বিটেক ডিগ্রি যদি তোমার করা থাকে এবং যদি তোমার এই সমস্ত ডিগ্রিতে এবং তোমার ক্লাস 12-এ যদি মিনিমাম যদি 60% করে মার্কস থাকে, অর্থাৎ গ্র্যাজুয়েশন ডিগ্রিতে 60% মার্কস এবং ক্লাস 12-এ যদি 60% করে মার্কস থাকে এবং যারা রিজার্ভ ক্যাটাগরি স্টুডেন্ট হবে অর্থাৎ এসসি, এসটি, পিডাব্লিউডি, ওবিসি, ওবিসিবি এদের যদি গ্র্যাজুয়েশন ডিগ্রিতে 50% মার্কস থাকে এবং ক্লাস 12-এ যদি 50% করে মার্কস থাকে তাহলে তারা এখানে এমসিএ তে আবেদন করতে পারবে। অথবা যদি তোমার কোনো নন কম্পিউটিং বিষয় যদি তোমার বিটেক ডিগ্রি করা থাকে অথবা যদি তোমার যে কোনো বিষয় যদি তোমার বিএসসি অথবা বিকম অথবা বিএ ডিগ্রি করা থাকে এবং যদি তুমি ক্লাস 12-এ যদি ম্যাথামেটিক্স বিষয়টা যদি তুমি পড়ে থাকো এবং তোমার এই গ্র্যাজুয়েশন ডিগ্রিতে তোমার যে ডিগ্রিটা আছে সেই ডিগ্রিতে এবং তোমার ক্লাস 12-এ যদি তোমার মিনিমাম 60% যদি মার্কস থাকে এবং যদি রিজার্ভ ক্যাটাগরি স্টুডেন্ট অর্থাৎ এসসি, এসটি, ওবিসি, ওসিবি, পিডব্লিউ ক্যাটাগরি স্টুডেন্টদের যদি এই গ্র্যাজুয়েশন ডিগ্রিতে এবং ক্লাস 12-এ যদি মিনিমাম 50% যদি মার্কস থাকে তাহলে তারা এখানে এমসিএ এর জন্য আবেদন করতে পারবে।
তারপরে যে বায়ো ইনফরমেটিক্সে আবেদন করার জন্য তোমাকে বায়ো ইনফরমেটিক্স অথবা বায়োটেকনোলজি অথবা মাইক্রোবায়োলজি অথবা তোমার বায়োকেমিস্ট্রি অথবা বোটানি অথবা জুওলজি অথবা ফিজিক্স অথবা কেমিস্ট্রির মধ্যে যে কোনো একটি বিষয়ে যদি অনার্স গ্র্যাজুয়েশন ডিগ্রি অথবা মেজর ডিগ্রি থাকে তাহলে আবেদন করা যাবে। অথবা যদি তোমার এগ্রিকালচারে যদি তোমার ব্যাচেলর অফ সায়েন্স ডিগ্রি করা থাকে, অথবা যদি তোমার ভেটেরিনারি সায়েন্সে যদি ব্যাচেলর ডিগ্রি করা থাকে, অথবা বি ফার্ম, অথবা যদি তোমার ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং বা ব্যাচেলর অফ টেকনোলজিতে অর্থাৎ বি বা বি টেক হিসাবে যদি তুমি বায়ো টেকনোলজি বা বায়ো ইনফরমেটিক্স এই সমস্ত বিষয়ে যদি ডিগ্রি করে থাকো, অথবা যদি তোমার এমবিবিএস যদি ডিগ্রি থাকে, অথবা যদি তোমার অন্য কোনো ব্যাচেলর ডিগ্রি যদি করা থাকে লাইফ সায়েন্সের উপরে, তাও তুমি আবেদন করতে পারবে। অথবা যদি তোমার কম্পিউটার অ্যাপ্লিকেশনে যদি তোমার ব্যাচেলর ডিগ্রি থাকে তবুও আবেদন করা যাবে। অথবা যদি তোমার ব্যাচেলর অফ টেকনোলজি অর্থাৎ বিটেক ইন বায়ো মেডিকেল ইঞ্জিনিয়ারিং এও যদি তোমার ডিগ্রি করা থাকে তবুও তুমি এখানে বায়ো ইনফরমেটিক্স এর জন্য আবেদন করতে পারবে। তারপরে যে বায়োটেকনোলজিতে আবেদন করার জন্য তোমাকে বায়োটেকনোলজি অথবা মাইক্রোবায়োলজি অথবা বায়োকেমিস্ট্রি অথবা বায়ো ইনফরমেটিক্স অথবা মলিকুলার বায়োলজি অথবা ফিজিওলজি অথবা জেনেটিক্স অথবা জুওলজি অথবা বোটানি অথবা কেমিস্ট্রি অথবা তোমার ফিজিক্স অথবা কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশন টেকনোলজি এই সমস্ত বিষয়গুলোর মধ্যে যে কোনো একটি বিষয় যদি তোমার অনার্স গ্র্যাজুয়েশন ডিগ্রি অথবা মেজর ডিগ্রি থাকে তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। অথবা যদি তোমার মিনিমাম 3 বছরে যদি তোমার ব্যাচেলর ডিগ্রি করা থাকে বায়োটেকনোলজিতে অথবা জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এ অথবা মাইক্রোবায়োলজিতে অথবা যে কোনো ব্রাঞ্চে যদি মেডিকেল সায়েন্সে যে কোনো ব্রাঞ্চে যদি ব্যাচেলর ডিগ্রি করা থাকে, অথবা ফার্মাসিউটিক্যাল সায়েন্সে অথবা এগ্রিকালচার সায়েন্সে অথবা এনভায়রনমেন্টাল সায়েন্সে অথবা কম্পিউটার সায়েন্সে যদি এর মধ্যে যে কোনো একটি বিষয় যদি 3 বছরের গ্র্যাজুয়েশন ডিগ্রি করা থাকে তবুও তুমি এখানে বায়োটেকনোলজির জন্য আবেদন করতে পারবে। তারপর যে ফুড টেকনোলজিতে আবেদন করার জন্য তোমাকে মাইক্রোবায়োলজি অথবা বায়োটেকনোলজি অথবা বায়োকেমিস্ট্রি অথবা কেমিস্ট্রি অথবা বোটানি অথবা জুওলজি অথবা এগ্রিকালচার অথবা ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশন অথবা ফিশারি সায়েন্স অথবা ডেয়ারি সায়েন্স অথবা পোস্ট হারভেস্ট টেকনোলজি এই সমস্ত বিষয়গুলোর মধ্যে যে কোনো একটি বিষয় যদি তোমার অনার্স গ্র্যাজুয়েট ডিগ্রি থাকে অথবা মেজর ডিগ্রি থাকে তাহলে তুমি এখানে ফুড টেকনোলজির জন্য আবেদন করতে পারবে। তারপর হচ্ছে মাইক্রোবায়োলজিতে আবেদন করার জন্য তোমাকে বায়োটেকনোলজি অথবা বায়োকেমিস্ট্রি অথবা বায়োফিজিক্স অথবা মলিকুলার বায়োলজি অথবা কেমিস্ট্রি অথবা লাইফ সায়েন্স অথবা বোটানি অথবা জুওলজি অথবা ফিজিওলজির মধ্যে যে কোনো একটি বিষয় যদি অনার্স গ্র্যাজুয়েট অথবা মেজর ডিগ্রি থাকে তাহলে তুমি এখানে মাইক্রোবায়োলজির জন্য আবেদন করতে পারবে। তারপর যে ফার্মাসিউটিক্যাল টেকনোলজি অর্থাৎ হচ্ছে এম ফার্মে আবেদন করার জন্য তোমাকে যে কোনো রেকগনাইজড ইনস্টিটিউশন থেকে বি ফার্ম ডিগ্রি পাস করতে হবে, মিনিমাম 4 বছরের বি ফার্ম ডিগ্রি করা থাকতে হবে এবং সেই বি ফার্ম ডিগ্রিতে মিনিমাম তোমাকে 60% মার্কস থাকতে হবে এবং যারা এসসি এসটি ক্যাটাগরি স্টুডেন্ট হবে তাদের জন্য মিনিমাম 55% যদি মার্কস থাকে বি ফার্ম ডিগ্রিতে তাহলে তারা এখানে এম ফার্মের জন্য আবেদন করতে পারবে। তারপর হচ্ছে এম টেকে আবেদন করার জন্য তোমাকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন টেকনোলজি অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এ যদি তোমার ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং অথবা ব্যাচেলর অফ টেকনোলজির ডিগ্রি থাকে অথবা এই সমস্ত ডিগ্রিগুলোর সমতুল্য যদি তোমার কোনো ডিগ্রি থাকে, অথবা যদি তোমার কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশন টেকনোলজি এই সমস্ত বিষয়ে যদি তোমার এমএসসি ডিগ্রি করা থাকে এবং তার সঙ্গে সঙ্গে যদি তুমি 12 ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স এই সমস্ত বিষয়গুলি যদি পড়ে থাকো, অথবা যদি তোমার এমসিএ ডিগ্রি করা থাকে অর্থাৎ মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন ডিগ্রি করা থাকে এবং তার সঙ্গে সঙ্গে যদি তুমি 12 ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথামেটিক্স এই সমস্ত বিষয়গুলি যদি তুমি পড়ে থাকো, অথবা মাস্টার ডিগ্রিতে যদি তোমরা ম্যাথামেটিক্স অথবা ফিজিক্স অথবা কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশন টেকনোলজি অথবা ইলেকট্রনিক্স এই সমস্ত বিষয়গুলি যদি তোমরা একটি বিষয় হিসাবে যদি পড়ে থাকো এবং তার সঙ্গে সঙ্গে যদি তোমাদের কম্পিউটার প্রোগ্রামিং এর উপর যদি নলেজ থাকে এবং এই সমস্ত ডিগ্রিগুলির মধ্যে তোমার যে ডিগ্রিটা আছে সেই ডিগ্রিতে যদি তোমার মিনিমাম 55% যদি মার্কস থাকে তাহলে তুমি এখানে এমটেক এর জন্য আবেদন করতে পারবে। যারা রিজার্ভ ক্যাটাগরি স্টুডেন্ট হবে অর্থাৎ এসসি এসটি ওবিসি এ ওবিসি বি ইডব্লিউএস এই সমস্ত ক্যাটাগরি স্টুডেন্ট হবে তারা এখানে মার্কসের ক্ষেত্রে 5% পর্যন্ত ছাড় পেয়ে যাবে। এবার আমরা দেখবো যে ইয়ার অফ পাসিং কি আছে অর্থাৎ গ্র্যাজুয়েশন ডিগ্রিটা কোন কোন সালে পাস আউট হলে এখানে তোমরা বিভিন্ন পিজি কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে। তো দেখো এখানে বলা হয়েছে অল পিজি কোর্সেস এক্সেপ্ট মাস কমিউনিকেশন অর্থাৎ মাস কমিউনিকেশন বাদে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে পিজিতে যতগুলি কোর্স আছে সেই সমস্ত কোর্সগুলিতে আবেদন করার জন্য যে সমস্ত ক্যান্ডিডেটরা তারা তাদের প্রয়োজনীয় কোয়ালিফিকেশনটি মূলত গ্র্যাজুয়েশন ডিগ্রিটা 2022 2023 এবং 2024 সালে পাস করেছে বা পাস করবে কেবলমাত্র তারা এখানে এই সমস্ত পিজি কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে। এবং যে বিষয়টা হচ্ছে এমএ ইন মাস কমিউনিকেশন, তো এই বিষয়ের জন্য যে নোটিশটা দেওয়া হয়েছে সেই নোটিশে কোনো প্রকার ইয়ার অফ পাসিং মেনশন নেই, তবে আমার মনে হচ্ছে যে মাস কমিউনিকেশনের জন্য এই পাসিং এর হবে 2022 2023 এবং 2024 সালে যারা পাস করবে কেবলমাত্র তারাই আবেদন করতে পারবে। তো যে সমস্ত স্টুডেন্টরা মাস কমিউনিকেশনের জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবে তারাই ওখানে সঠিকভাবে বুঝতে পারবে অ্যাপ্লিকেশন ফর্মে কোন কোন সালগুলিকে অ্যালাউ করছে। তো যারা মাস কমিউনিকেশনে আবেদন করবে তারা অবশ্যই সেখান থেকে সালটা জেনে এসে আমাদের এই ভিডিওর কমেন্টে অবশ্যই জানাবে যে কোন কোন সালের স্টুডেন্টরা আবেদন করতে পারবে।
এটা হচ্ছে তোমাদের কাছে আমার একটু অনুরোধ। এবার আমরা দেখবো যে ইনটেক ক্যাপাসিটি কি আছে, অর্থাৎ বিভিন্ন বিষয়ের জন্য কত করে সিট সংখ্যা আছে সেটা একটু আমরা দেখে নেবো। তো এখানে আমরা কেবলমাত্র কোনো বিষয়ে টোটাল কত করে সিট সংখ্যা আছে সেটা আমরা দেখবো। যদি তোমরা গ্রুপ হিসাবে অর্থাৎ ইন্টারনাল স্টুডেন্টদের জন্য, অর্থাৎ যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি স্টুডেন্ট ও তার অ্যাফিলিয়েটেড কলেজের স্টুডেন্ট তাদের জন্য, এবং এক্সটার্নাল স্টুডেন্টদের জন্য অর্থাৎ যারা আদার ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছে বা তার অ্যাফিলিয়েটেড কলেজ থেকে পড়াশোনা করেছে তাদের জন্য কত করে সিট সংখ্যা আছে, বা ক্যাটাগরি হিসাবে অর্থাৎ ইউআর, এসসি, এসটি, ওবিসি, ওসিবি বা অন্যান্য ক্যাটাগরি হিসাবে কত কত করে সিট আছে সেটা যদি তোমরা জানতে চাও, তাহলে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি তারা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটি সিট বিভাজনের পিডিএফ আপলোড করে দিয়েছে। সেই পিডিএফটা থেকে তোমরা সেগুলি চেক করে নিতে পারো। যদি তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে যদি সেই পিডিএফটা না পাও, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে জানকারি বাংলা নামে, সেখানে আমরা সেই পিডিএফটা দিয়ে দেবো, সেখান থেকেও সেটা তোমরা সংগ্রহ করতে পারো। এখন আমরা প্রত্যেকটি বিষয়ের জন্য কত করে টোটাল সিট সংখ্যা আছে সেটা আমরা দেখে নেবো। তো প্রথমে আমরা ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড কমার্স ল এর মধ্যে যে সমস্ত কোর্সগুলো আছে সেগুলির সিটগুলি দেখে নেবো। তো আমাদের প্রথম বিষয় হচ্ছে বেঙ্গলি। তো বেঙ্গলিতে রাজা রামমোহনপুর ক্যাম্পাসে যে বেঙ্গলি বিষয়টা পড়ানো হয় তাতে 138টি সিট আছে, এবং জলপাইগুড়ি ক্যাম্পাসে 65টি টোটাল সিট আছে। তারপর হচ্ছে ইকোনমিক্সে টোটাল 138টি সিট আছে, ফিলোসফিতে টোটাল 101টি সিট আছে, তারপর হচ্ছে হিস্টোরিতে টোটাল 138টি সিট আছে, এবং ইংলিশে রাজা রামমোহনপুর ক্যাম্পাসে 143টি টোটাল সিট আছে, এবং জলপাইগুড়ি ক্যাম্পাসে 47টি টোটাল সিট আছে। তারপর হচ্ছে এমকমে 138টি টোটাল সিট আছে, নেপালিতে টোটাল 92টি সিট আছে, হিন্দির জন্য টোটাল 54টি সিট আছে, তারপর হচ্ছে সোশ্যালজির জন্য টোটাল 54টি সিট আছে, তারপর হচ্ছে পলিটিক্যাল সায়েন্সের জন্য টোটাল 105টি সিট আছে, তারপর হচ্ছে রুরাল ডেভেলপমেন্টের জন্য 67টি সিট আছে, তারপর হচ্ছে স্ট্যাটিক অ্যান্ড এরিয়াল স্টাডিজের জন্য 38টি টোটাল সিট আছে, এডুকেশনের জন্য টোটাল 40টি সিট আছে, তারপর হচ্ছে ওমেন স্টাডিজের জন্য টোটাল 39টি সিট আছে, সংস্কৃতের জন্য টোটাল 64টি সিট আছে, তারপর হচ্ছে মাস কমিউনিকেশনের জন্য টোটাল 51টি সিট আছে, তারপর হচ্ছে এলএলএম এর জন্য টোটাল 41টি সিট আছে, তারপর হচ্ছে ব্যাচেলর অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স অর্থাৎ বিএলআইসি কোর্সের জন্য টোটাল 88টি সিট আছে, এবং এমএলআইসি অর্থাৎ মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের জন্য টোটাল 64টি সিট আছে। এবার আমরা দেখে নেবো যে ফ্যাকাল্টি অফ সায়েন্স এর মধ্যে যে সমস্ত কোর্সগুলি আছে তাতে কত করে সিট সংখ্যা আছে টোটাল। তো অ্যানথ্রোপোলজিতে টোটাল 38টি সিট আছে, অ্যাপ্লাইড জিওলজিতে টোটাল 23টি সিট আছে, বোটানিতে টোটাল 50টি সিট আছে, কেমিস্ট্রিতে টোটাল 84টি সিট আছে, কম্পিউটার সায়েন্সে টোটাল 30টি সিট আছে, তারপর হচ্ছে জিওগ্রাফি অ্যান্ড অ্যাপ্লাইড জিওগ্রাফিতে রাজা রামমোহনপুর ক্যাম্পাসে টোটাল 72টি সিট আছে, এবং জলপাইগুড়ি ক্যাম্পাসে টোটাল 39টি সিট আছে, ম্যাথামেটিক্সে টোটাল 88টি সিট আছে, ফিজিক্সে টোটাল 64টি সিট আছে, এবং জুওলজিতে টোটাল 50টি সিট আছে, তারপর হচ্ছে বায়ো ইনফরমেটিক্সে টোটাল 23টি সিট আছে, বায়োটেকনোলজিতে টোটাল 23টি সিট আছে, তারপর হচ্ছে ফুড টেকনোলজিতে টোটাল 38টি সিট আছে, তারপর হচ্ছে মাইক্রোবায়োলজিতে টোটাল 39টি সিট আছে, তারপরে তোমাদের হচ্ছে ফার্মাসিউটিক্যাল টেকনোলজি অর্থাৎ হচ্ছে এম ফার্মে টোটাল 34টি সিট আছে, তারপর হচ্ছে টি সায়েন্সে টোটাল 38টি সিট আছে, এবং এম টেকে টোটাল তোমাদের 30টি সিট আছে। এবার আমরা দেখবো যে বিভিন্ন বিষয়ের জন্য ফি স্ট্রাকচার কি আছে। তো প্রথমে আমরা ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড কমার্সের মধ্যে যে সমস্ত বিষয়গুলো আছে তাদের ফি স্ট্রাকচারগুলো দেখে নেবো। তো সেই সমস্ত বিষয়গুলো হচ্ছে বেঙ্গলি, ইংলিশ, নেপালি, হিন্দি, ইকোনমিক্স, হিস্ট্রি, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, সোশ্যালজি, সংস্কৃত, কমার্স, রুরাল ডেভেলপমেন্ট এবং এডুকেশন। তো এই সমস্ত কোর্সগুলোর মধ্যে তুমি যাতেই ভর্তি হও না কেন তোমার ফি স্ট্রাকচার একই। তো প্রথমে আমরা এওয়াই অর্থাৎ অন্তোদয় অন্ন যোজনা বাদে যে সমস্ত অন্যান্য ক্যাটাগরি স্টুডেন্ট আছে সেই সমস্ত ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য ফি স্ট্রাকচারটা দেখে নেবো। তো তাদের জন্য ফার্স্ট সেমিস্টারের ফি হচ্ছে টোটাল 1313 টাকা, তারপর হচ্ছে সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের জন্য প্রতি সেমিস্টার ফি হচ্ছে 1213 টাকা করে, এবং 4টি সেমিস্টার মিলে গ্র্যান্ড টোটাল পড়বে 4952 টাকা। এবং যারা এওয়াই ক্যাটাগরি স্টুডেন্ট আছে তাদের জন্য এই সমস্ত বিষয়গুলিতে ফি স্ট্রাকচার পড়বে ফার্স্ট সেমিস্টারের জন্য 1106 টাকা, এবং সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের জন্য প্রতি সেমিস্টারের ফি হচ্ছে 1006 টাকা করে, এবং 4টি সেমিস্টার মিলে গ্র্যান্ড টোটাল পড়বে 4124 টাকা। তারপর আমাদের বিষয় হচ্ছে স্ট্র্যাটেজিক অ্যান্ড এরিয়াল স্টাডিজ। এই কোর্সের জন্য এওয়াই ক্যাটাগরি স্টুডেন্টদের বাদে বাকি অন্যান্য যে সমস্ত ক্যাটাগরি স্টুডেন্ট আছে তাদের জন্য ফি হবে ফার্স্ট সেমিস্টারের জন্য 3132 টাকা, এবং সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের জন্য প্রতি সেমিস্টার ফি পড়বে 3032 টাকা করে প্রতি সেমিস্টারে পড়বে, এবং গ্র্যান্ড টোটাল পড়বে 4টি সেমিস্টার মিলে 12228 টাকা। এবং যারা এওয়াই ক্যাটাগরি স্টুডেন্ট আছে তাদের জন্য এই কোর্সের জন্য ফি পড়বে ফার্স্ট সেমিস্টারে টোটাল পড়বে 2471 টাকা, এবং সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের জন্য প্রতি সেমিস্টার ফি পড়বে 2371 টাকা করে, এবং 4টি সেমিস্টার মিলে গ্র্যান্ড টোটাল ফি পড়বে এদের 9584 টাকা। তার পরবর্তী আমাদের
বিষয় হচ্ছে ওম্যান স্টাডিজ। তো এই বিষয়ের জন্য AY ক্যাটাগরি স্টুডেন্ট বাদে অন্যান্য ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য ফি পড়বে ফার্স্ট সেমিস্টারে টোটাল 1367 টাকা, এবং সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের জন্য প্রতি সেমিস্টারে ফি পড়বে 1267 টাকা করে, এবং 4টি সেমিস্টার মিলে গ্র্যান্ড টোটাল ফি পড়বে 5168 টাকা। এবং AY ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য এই কোর্সে ভর্তির ফি পড়বে ফার্স্ট সেমিস্টারের জন্য টোটাল 1160 টাকা, এবং সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের জন্য প্রতি সেমিস্টার ফি পড়বে 1060 টাকা করে প্রতি সেমিস্টার পড়বে, এবং 4টি সেমিস্টার মিলে গ্র্যান্ড টোটাল ফি পড়বে 4340 টাকা। তারপর হচ্ছে মাস কমিউনিকেশনের জন্য সমস্ত ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য ফি হচ্ছে ফার্স্ট সেমিস্টারের জন্য টোটাল হচ্ছে 11,200 টাকা, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের জন্য প্রতি সেমিস্টার ফি হচ্ছে 11,100 টাকা করে, এবং 4টি সেমিস্টার মিলে গ্র্যান্ড টোটাল ফি পড়বে 44,500 টাকা। এবং পরবর্তী আমাদের বিষয় হচ্ছে LLM। তো এই কোর্সের জন্য AY ক্যাটাগরি স্টুডেন্ট বাদে বাকি অন্যান্য যে সমস্ত ক্যাটাগরি স্টুডেন্ট আছে তাদের জন্য ফি হচ্ছে ফার্স্ট সেমিস্টারে টোটাল 3,508 টাকা, এবং সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের জন্য প্রতি সেমিস্টার ফি পড়বে 2,408 টাকা করে, এবং তোমাদের 4টি সেমিস্টার মিলে গ্র্যান্ড টোটাল ফি পড়বে 10,772 টাকা। এবং যারা AY ক্যাটাগরি স্টুডেন্ট আছে তাদের জন্য LLM এর ফি পড়বে ফার্স্ট সেমিস্টারে টোটাল 3,154 টাকা, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারে প্রতি সেমিস্টারে ফি পড়বে 2,054 টাকা করে, এবং 4টি সেমিস্টার মিলে গ্র্যান্ড টোটাল তাদের ফি পড়বে 9,316 টাকা। এবার আমরা দেখে নেবো যে বিএলআইসি কোর্সটা আছে, সেই বিএলআইসি কোর্সের ফি স্ট্রাকচার কি আছে। তো বিএলআইসি কোর্সে প্রথমে আমরা AY ক্যাটাগরি স্টুডেন্টদের বাদে বাকি যত ক্যাটাগরি স্টুডেন্ট আছে তাদের জন্য ফি স্ট্রাকচার হচ্ছে ফার্স্ট সেমিস্টারের জন্য হচ্ছে টোটাল 3,462 টাকা, এবং সেকেন্ড সেমিস্টারের জন্য টোটাল হচ্ছে 3,362 টাকা, এবং তাদের এক বছরের টোটাল ফি পড়বে 6,824 টাকা। এবং যারা AY ক্যাটাগরি স্টুডেন্ট আছে তাদের জন্য ফি হচ্ছে ফার্স্ট সেমিস্টারের জন্য টোটাল 3,255 টাকা, এবং সেকেন্ড সেমিস্টারের ফি হচ্ছে 3,155 টাকা, এবং তাদের জন্য গ্র্যান্ড টোটাল ফি পড়বে 6,410 টাকা। এবার আমরা দেখে নেবো যে MLIC কোর্সের জন্য ফি স্ট্রাকচার কি আছে। তো প্রথমে আমরা AY ক্যাটাগরি স্টুডেন্ট বাদে বাকি যত ক্যাটাগরি স্টুডেন্ট আছে তাদের জন্য ফি পড়বে ফার্স্ট সেমিস্টারে টোটাল 4,013 টাকা, তারপর হচ্ছে সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারে প্রতি সেমিস্টারে পড়বে 3,913 টাকা করে, এবং তাদের 4টি সেমিস্টার মিলে গ্র্যান্ড টোটাল পড়বে 15,752 টাকা। এবার আমরা দেখে নেবো যে AY ক্যাটাগরি স্টুডেন্ট আছে তাদের জন্য MLIC কোর্সের ফি পড়বে ফার্স্ট সেমিস্টারে টোটাল পড়বে 3,806 টাকা, এবং সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারে প্রতি সেমিস্টারে পড়বে 3,706 টাকা করে, এবং 4টি সেমিস্টার মিলে টোটাল তাদের গ্র্যান্ড টোটাল ফি পড়বে 14,924 টাকা। এবার আমরা দেখে নেবো যে ফ্যাকাল্টি অফ সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলি অ্যাভেলেবল আছে তাদের জন্য ফি স্ট্রাকচারগুলি কি কি আছে। তো সেই সমস্ত বিষয়গুলি হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বোটানি, জুওলজি, তারপর হচ্ছে জিওগ্রাফি অ্যান্ড অ্যাপ্লাইড জিওগ্রাফি এবং অ্যানথ্রোপলজি। তো এই সমস্ত বিষয়গুলির মধ্যে তুমি যাতেই ভর্তি হও না কেন তোমার ফি স্ট্রাকচার একই। তো প্রথমে আমরা এই সমস্ত বিষয়গুলির জন্য AY ক্যাটাগরি স্টুডেন্ট বাদে বাকি অন্যান্য যে সমস্ত ক্যাটাগরি স্টুডেন্ট আছে তাদের জন্য ফি স্ট্রাকচার দেখে নেবো। তো তাদের জন্য এই সমস্ত বিষয়ের ফি স্ট্রাকচার হচ্ছে ফার্স্ট সেমিস্টারের জন্য টোটাল হচ্ছে 1,682 টাকা, এবং সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের জন্য ফি পড়বে 1,582 টাকা করে প্রতি সেমিস্টারে লাগবে, এবং তোমাদের 4টি সেমিস্টার মিলে গ্র্যান্ড টোটাল পড়বে 6,428 টাকা। এবার আমরা দেখবো যে AY ক্যাটাগরি যে সমস্ত স্টুডেন্টরা আছে অর্থাৎ অন্তোদয় অন্য যোজনা ক্যাটাগরি স্টুডেন্ট আছে তাদের জন্য এই সমস্ত বিষয়গুলি ফি স্ট্রাকচার কত পড়বে। তাদের জন্য ফার্স্ট সেমিস্টারে ফি পড়বে টোটাল 1,418 টাকা, এবং সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারে প্রতি সেমিস্টারে ফি পড়বে 1,318 টাকা করে ফি পড়বে, এবং তাদের 4টি সেমিস্টার মিলে গ্র্যান্ড টোটাল ফি পড়বে 5,372 টাকা। তারপরে হচ্ছে আমাদের বিষয় হচ্ছে ম্যাথামেটিক্স। তো ম্যাথামেটিক্স এর জন্য AY ক্যাটাগরি স্টুডেন্ট বাদে বাকি অন্যান্য যে সমস্ত ক্যাটাগরি স্টুডেন্ট আছে তাদের জন্য ফি পড়বে ফার্স্ট সেমিস্টারের জন্য টোটাল 1,582 টাকা, এবং সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারে প্রতি সেমিস্টারে ফি পড়বে 1,482 টাকা করে ফি পড়বে, এবং 4টি সেমিস্টার মিলে গ্র্যান্ড টোটাল ফি তাদের পড়বে 6,128 টাকা। এবং AY ক্যাটাগরি যে সমস্ত স্টুডেন্ট আছে তাদের জন্য ম্যাথামেটিক্স এর ফি পড়বে ফার্স্ট সেমিস্টারে টোটাল 1,318 টাকা, তাদের সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারে প্রতি সেমিস্টারে ফি পড়বে 1,218 টাকা করে ফি পড়বে, এবং গ্র্যান্ড টোটাল ফি পড়বে 4টি সেমিস্টার মিলে 5,072 টাকা। তারপরে আমাদের বিষয় হচ্ছে কম্পিউটার সায়েন্স এবং হচ্ছে MCA। তো এই দুটি বিষয়ের মধ্যে তুমি যাতেই ভর্তি হও না কেন তোমার ফি স্ট্রাকচার একই। তো প্রথমে আমরা AY ক্যাটাগরি স্টুডেন্ট বাদে বাকি অন্যান্য যে সমস্ত স্টুডেন্ট আছে তাদের জন্য কম্পিউটার সায়েন্স এবং MCA এর জন্য ফি স্ট্রাকচার দেখে নেবো। তো তাদের জন্য ফিস হচ্ছে ফার্স্ট সেমিস্টারের জন্য টোটাল পড়বে 7,195 টাকা, এবং সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের জন্য প্রতি সেমিস্টারে ফি পড়বে 7,095 টাকা করে, এবং 4টি সেমিস্টার মিলে টোটাল তাদের গ্র্যান্ড টোটাল ফি পড়বে 28,480 টাকা। এবং যারা AY ক্যাটাগরি স্টুডেন্ট আছে তাদের জন্য কম্পিউটার সায়েন্স
সায়েন্স এবং এমসিএ এই দুটি কোর্সের জন্য ফি পড়বে ফার্স্ট সেমিস্টারের জন্য 6,931 টাকা এবং সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের জন্য প্রতি সেমিস্টার ফি পড়বে 6,831 টাকা করে প্রতি সেমিস্টার ফি পড়বে এবং 4টি সেমিস্টার মিলে গ্র্যান্ড টোটাল ফি পড়বে 27,424 টাকা। তারপরে বিষয় হচ্ছে অ্যাপ্লাইড জিওলজি। তো এই বিষয়ের জন্য AY ক্যাটাগরি স্টুডেন্ট বাদে বাকি অন্যান্য যে সমস্ত ক্যাটাগরি স্টুডেন্ট আছে তাদের জন্য ফার্স্ট সেমিস্টার ফি পড়বে টোটাল 3,887 টাকা। তারপর যে সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারে প্রতি সেমিস্টারের ফি পড়বে 3,787 টাকা করে ফি পড়বে এবং 4টি সেমিস্টার মিলে গ্র্যান্ড টোটাল ফি পড়বে 15,238 টাকা। এবং AY ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য অ্যাপ্লাইড জিওলজি বিষয়ের ফিস পড়বে ফার্স্ট সেমিস্টারে টোটাল 3,623 টাকা। তারপর যে সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারে প্রতি সেমিস্টারে ফি পড়বে 3,523 টাকা করে প্রতি সেমিস্টারে ফি পড়বে এবং 4টি সেমিস্টার মিলে গ্র্যান্ড টোটাল ফি পড়বে 14,192 টাকা। তারপরে বিষয় হচ্ছে বায়োটেকনোলজি। তো এই বিষয়ের জন্য সমস্ত ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য ফিস স্ট্রাকচার রাখি, সেটা কত? ফার্স্ট সেমিস্টারে টোটাল ফি পড়বে 22,675 টাকা এবং সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারে প্রতি সেমিস্টারে ফি পড়বে 22,575 টাকা করে প্রতি সেমিস্টারে ফি পড়বে এবং 4টি সেমিস্টার মিলে তোমাদের গ্র্যান্ড টোটাল ফি পড়বে 90,400 টাকা তোমাদের ফি পড়বে। তারপরে বিষয় হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। তো এই বিষয়ের জন্য সমস্ত ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য ফিস একই, সেটা কত? ফার্স্ট সেমিস্টারের জন্য টোটাল ফি পড়বে 17,106 টাকা এবং সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের জন্য প্রতি সেমিস্টার ফি পড়বে 11,493 টাকা করে প্রতি সেমিস্টার ফি পড়বে এবং 4টি সেমিস্টার মিলে টোটাল ফি পড়বে গ্র্যান্ড টোটাল 51,585 টাকা। আমাদের পরবর্তী বিষয় সেটি হচ্ছে ফুড টেকনোলজি। তো এই বিষয়ের জন্য সমস্ত ক্যাটাগরি স্টুডেন্টদের ফিস একই, সেটা কত? ফার্স্ট সেমিস্টার টোটাল ফি পড়বে 23,619 টাকা এবং সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের জন্য প্রতি সেমিস্টারে ফি পড়বে 22,519 টাকা করে প্রতি সেমিস্টারে ফি পড়বে এবং 4টি সেমিস্টার মিলে টোটাল ফি হচ্ছে 91,176 টাকা। তারপর আমাদের পরবর্তী বিষয় হচ্ছে মাইক্রোবায়োলজি। তো এই বিষয়ের জন্য সমস্ত ক্যাটাগরি স্টুডেন্টদের ফি স্ট্রাকচার হচ্ছে ফার্স্ট সেমিস্টারে 16,713 টাকা এবং সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারে প্রতি সেমিস্টার ফি পড়বে 16,613 টাকা করে তোমাদের ফি পড়বে এবং 4টি সেমিস্টার মিলে টোটাল ফি পড়বে তোমাদের 66,552 টাকা। তারপর হচ্ছে টি সায়েন্স বিষয়ের জন্য তোমাদের সমস্ত ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য ফি স্ট্রাকচার একই, সেটা কত? ফার্স্ট সেমিস্টারের জন্য টোটাল পড়বে 16,713 টাকা। তারপর যে সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের জন্য প্রতি সেমিস্টারে ফি পড়বে 16,613 টাকা করে এবং তোমাদের গ্র্যান্ড টোটাল ফি পড়বে 4টি সেমিস্টার মিলে 66,552 টাকা। আমাদের তারপরে পরবর্তী বিষয় হচ্ছে এম ফার্ম। তো এম ফার্মের জন্য সমস্ত ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য ফি স্ট্রাকচার একই, সেটা কত? ফার্স্ট সেমিস্টারের জন্য টোটাল ফি পড়বে 42,558 টাকা এবং সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের জন্য প্রতি সেমিস্টারের ফি পড়বে তোমাদের 40,458 টাকা করে ফি পড়বে এবং তোমাদের গ্র্যান্ড টোটাল 4টি সেমিস্টার মিলে টোটাল ফি পড়বে তোমাদের 1,63,932 টাকা তোমাদের টোটাল ফি পড়বে। তারপর আমাদের বিষয় হচ্ছে এমটেক ইন সিএসটি। তো এই কোর্সের জন্য সকল ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য ফি স্ট্রাকচার রাখি, সেটা হচ্ছে ফার্স্ট সেমিস্টারের জন্য টোটাল পড়বে 32,075 টাকা। তারপর যে সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, ফিফথ সেমিস্টার এবং সিক্স সেমিস্টারের জন্য প্রতি সেমিস্টার ফি পড়বে 30,075 টাকা করে প্রতি সেমিস্টার ফি পড়বে এবং 6টি সেমিস্টার মিলে গ্র্যান্ড টোটাল ফি পড়বে তোমাদের 1,82,450 টাকা টোটাল ফি পড়বে। এবার আমরা দেখবো যে সিলেকশন প্রসিডিওর কি আছে, অর্থাৎ ভর্তির জন্য তোমাদের এখানে কিভাবে সিলেক্ট করা হবে। তো দেখো এখানে বলা হয়েছে অল পিজি কোর্সেস এক্সেপ্ট এমসিএ, অর্থাৎ এমসিএ কোর্সটি বাদে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে পিজিতে যতগুলি কোর্স আছে সমস্ত কোর্সগুলিতে ভর্তির জন্য তোমাদের যে প্রিভিয়াস একাডেমিক যে অ্যাচিভমেন্ট আছে, অর্থাৎ তোমাদের যে প্রিভিয়াস কোয়ালিফিকেশনগুলি যে মার্কস আছে, মূলত গ্র্যাজুয়েশন ডিগ্রির যে সিজিপিএ বা টিসিপিএ বা যে পার্সেন্টেজ অফ মার্কস আছে তার উপর নির্ভর করে তোমাদের এখানে একটি মেরিট লিস্ট তৈরি করা হবে এবং সেই মেরিটের ভিত্তিতে এখানকার বিভিন্ন পিজি কোর্সগুলিতে ভর্তি নেওয়া হবে। এবং এমসিএ কোর্সে ভর্তির জন্য ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড যে একটি কমন এন্ট্রান্স টেস্ট নিয়ে থাকে মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশনে, যার নাম হচ্ছে জেইসিএ, সেই পরীক্ষাতে তোমরা কেমন রেজাল্ট করেছো সেই রেজাল্টের ভিত্তিতে তোমাদের এখানে এমসিএ কোর্সে ভর্তি নেওয়া হবে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে। এবার আমরা দেখবো যে অ্যাডমিশন শিডিউল কি আছে, অর্থাৎ ভর্তির জন্য আবেদনের ডেটগুলি কি কি আছে। তো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে বিভিন্ন পিজি কোর্সগুলিতে ভর্তির জন্য অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ শুরু হয়েছে 31/8/2024 তারিখ থেকে, অর্থাৎ 31 আগস্ট থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবং ফর্ম ফিল আপ চলবে, অর্থাৎ ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 9/9/2024 তারিখ, অর্থাৎ 9 সেপ্টেম্বর 2024 তারিখ রাত্রি 11টা পর্যন্ত এখানে ফর্ম ফিল আপ করা যাবে। তো আমরা যখন এই ভিডিওটা তৈরি করছি তখন পর্যন্ত যে লাস্ট আপডেট আছে ডেটের, তার উপর নির্ভর করে তোমাদের এই ডেটটি জানালাম। তবে পরবর্তী সময় যদি কোনো কারণে এই আবেদনের ডেট যদি পরিবর্তন হয় বা আবেদনের ডেট যদি এক্সটেন্ড করে, তাহলে তার আপডেট কিন্তু তোমরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। সেখানেই তোমাদের নোটিশ দিয়ে সমস্ত কিছু ইনফরমেশন জানিয়ে দেওয়া হবে সময় সময়।
এবার আমরা দেখে নেবো যে এই সমস্ত কোর্সগুলিতে ভর্তির জন্য কোথা থেকে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। তো ফর্ম ফিল আপ করার জন্য প্রথমেই তোমাকে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। এর জন্য যে কোনো একটি সার্চ ইঞ্জিনে গিয়ে তোমাকে সার্চ করতে হবে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, অথবা তুমি সার্চ করতে পারো nbu.ac.in। এই বলে সার্চ করলে তোমরা ডাইরেক্ট নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে পরে দেখবে তোমাদের সামনে এরকম একটি পপ আপ উইন্ডো ওপেন হবে এবং সেখানে তোমাদের কিছু নোটিফিকেশন তোমাদের শো করবে এবং সেখানেই তোমরা একটি নোটিফিকেশন পেয়ে যাবে, অনলাইন পিজি অ্যাডমিশন বলে একটি নোটিফিকেশন পেয়ে যাবে। তোমাকে সেই নোটিফিকেশনে প্রথমে ট্যাপ করে নিতে হবে। যদি তোমাদের পপ আপ উইন্ডোটা যদি শো না করে তাহলে তোমরা দেখবে তোমাদের এই পেজে এখানে একটি বার দেওয়া আছে। এই বারে তোমরা এখানে একটি সেকশন পাবে, অ্যাডমিশন বলে একটি সেকশন পাবে, সেখানে তোমাকে ট্যাপ করতে হবে। সেখানে ট্যাপ করলে তোমাদের সামনে আরো একটি লিস্ট ওপেন হবে এবং সেখানে তোমরা একটা অপশন পাবে অনলাইন অ্যাডমিশন টু পিজি প্রোগ্রাম বলে সেকশন পাবে, সেখানে তোমাকে ট্যাপ করতে হবে। সেখানে যদি তোমরা ট্যাপ করো তাহলে তোমাদের সামনে আরো একটি অপশন ওপেন হবে এবং সেখানেই তোমরা পেয়ে যাবে এমএ, এমএসসি, এমকম, বিএলআইসি, এমএলআইসি এবং অন্যান্য কোর্সগুলিতে ভর্তির তোমরা একটা অপশন পেয়ে যাবে এবং সেখানেই তোমাকে ক্লিক করে তোমাকে অ্যাডমিশন পোর্টালে যেতে হবে। তো সেখানে ট্যাপ করলে তারা ডাইরেক্ট নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি যে পিজির অ্যাডমিশন পোর্টাল আছে সেখানে চলে আসবে। তো তোমরা যদি অফিসিয়াল ওয়েবসাইট থেকে যদি এই পেজে যদি না আসতে পারো তাহলে আমরা এই পেজটার ডাইরেক্ট লিঙ্ক আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন অথবা কমেন্টে দিয়ে দেবো, সেখান থেকে ক্লিক করেও ডাইরেক্ট তোমরা এই পেজে চলে আসতে পারবে এবং এই পেজে এসে তোমাদের পিজি কোর্সে ভর্তি সম্পর্কিত যাবতীয় ইনফরমেশন নোটিশ আপডেট দেওয়া হয়েছে এবং পরবর্তী সময়ে যে সমস্ত নোটিফিকেশনগুলো দেওয়া হবে সমস্ত কিছু তোমরা এখানে পেয়ে যাবে। সময় সময় এখানে আপডেট দেওয়া হবে এবং আবেদন করার জন্য তোমরা এখানে একটা অপশন পাবে ক্যান্ডিডেট লগ ইন বলে অপশন পাবে এবং সেখানেই তোমরা পাবে রেজিস্টার নাও। এখানে ক্লিক করে প্রথমে তোমাকে রেজিস্টার করতে হবে এবং রেজিস্টার করার পর তোমাকে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ভিডিও সম্পর্কিত বিষয়ে কোনো কিছু জানা থাকলে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে উৎসাহ হবে। ধন্যবাদ।